সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। জাহিদ, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দিয়ে শুরু করছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে দিল্লি নাকি দুবাই, শেখ হাসিনার খবর আর বেনামের সম্পদের খনি খালিদের। মানবজমিন পিএসসি চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ, সরকারি খাতে ৫ লাখ চাকরির সুযোগ। কালের কণ্ঠ, লক্ষ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ, ক্ষমতার নাটাই ছিল চট্টগ্রাম চেম্বারে। রাজায় দিন 11টি বেড়ে সুন্দরবনে বাঘ এখন 125টি। পিএসসি চেয়ারম্যান ও 12 সদস্যের একযুগে পদত্যাগ। কালবেলা বিদ্যুতের খুরশেদনামা, উগ্র ইসলামিক রাষ্ট্র প্রমাণে চলছে চতুর্মুখী ষড়যন্ত্র। খবরের কাগজ, রাষ্ট্র জনগণের বিপুল ক্ষতি, সভ্য শিক্ষিত রাজনৈতিক প্রভাবমুক্ত বাহিনী চাই। আজকের পত্রিকা, হাসিনা এখন কোথায়, খোঁজ করছে সরকার। মাহমুদুল্লাহ বিদায় জানালেন ভারতে। দেশ রূপান্তর, বাংলাদেশ লুটে সিঙ্গাপুরে সামিট, সংলাপ মানেই যেন দাবির পাহাড়। সংগ্রাম, ধ্বংসস্তূপ থেকে দাঁড়ানোটাই মূল চ্যালেঞ্জ। পিএসসির চেয়ারম্যান সহ সব সদস্যের পদত্যাগ। করতোয়া গ্রেপ্তার, রিমান্ডের পর মুক্ত সাবের হোসেন, অবশেষে পূজার ছুটি বাড়ল। ডেইলি সান, 15 years of looting inside the major banking scams. TBS, the business standard falling, hundi demand, dollar rate secret behind August-September remittance boost. শেখ হাসিনার খবর নিয়ে বিভিন্ন কাগজের রিপোর্ট আছে, তিনি দিল্লি না দুবাই। এর মধ্যে দিয়ে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমরা জানি না তিনি কোথায় আছেন, খোঁজ নেই। আপনার কাছে কোনো সন্ধান আছে? সন্ধান হচ্ছে, এটা একটা পত্রিকায় এসছে, সেটা হলো এটা নিয়ে যখন অনেক আলোচনা হচ্ছে, আলোচনার সূত্রপাত হয়েছিল একটা পত্রিকাতে, যেখানে জানানো হয়েছে খুবই বিশ্বস্ত সূত্রে তারা জানছেন যে তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাচ্ছেন। এরপর সামাজিক মাধ্যমে খবর আসলো এবং স্পেসিফিক একটা লোকেশন জানানো হলো, আরব আমিরাতের আজমানে উনি গেছেন। এবং এটাও বলা হয়েছে জনাব শামীম ওসমানের ওখানে একটা বাড়ি আছে, সেই বাড়িতে তিনি উঠেছেন। এতটাই স্পেসিফিক তথ্য দেওয়া হয়েছে। সেটার পর যখন প্রচুর আলোচনা সমালোচনা চলছে, তখন এই আজ যিনি পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্যটা করলেন, তিনি বলেছেন উনি 2 জায়গাতেই খোঁজ নিয়েছেন, কিন্তু তিনি নিশ্চিত নন। একটা জিনিস প্রাথমিকভাবে বলে রাখা জরুরি, সেটা হলো সরকারকে আসলে নিশ্চিতভাবে জানতে হবে। এই জন্য উনি বাংলাদেশের নাগরিক। তার চাইতে জরুরি কথা, উনি অনেকগুলো ভয়ঙ্কর ক্রাইম করে গেছেন, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং ওনাকে আমাদের বিচারের প্রয়োজনে চাওয়া হবে। এটা প্রধান উপদেষ্টা দেশে থাকতে বলেছেন, উনি আমেরিকায় গেলেন কিছুদিন আগে, সেখানে বলেছেন, এবং সম্প্রতি একটা ডেইলি নিউজ পেপারকে ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও বলেছেন। সো আমরা তাকে তো চাইবো, আমাদের এখনো কেস ফ্রেম পুরোপুরি হয়নি, ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি, সব কিছু হওয়ার পর মানে চাইতে হবে। সো সেই চাওয়ার জন্য তো আমাদের আসলে নিশ্চিতভাবেই একটা লোকেশন জানতে হবে, আমরা কার কাছে এটা চাইবো, কিভাবে চাইবো। সেই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যাপারটার তথ্য না থাকাটা খুবই হতাশাজনক। তারা এই ব্যাপারগুলো তারা সিরিয়াসলি কাজ করবেন বলে আশা করি। কিন্তু এখানে একটা জিনিস আবার রিপোর্ট এসছে, সেটা হলো বিবিসি বাংলার পক্ষ থেকে এটা নিয়ে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে, এবং তাদের সেখানকার প্রতিনিধি বেশ কিছু কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানাচ্ছেন শেখ হাসিনা দিল্লি মানে ভারতে আছেন, এইরকম নিশ্চয়তা সেখান থেকে উনি পেয়েছেন বলে জানাচ্ছেন। সুতরাং এই হচ্ছে প্রাথমিক তথ্য। কিন্তু আমি আবারও বলছি, শুরুতে যেটা বললাম, যে আমাদের সরকারের এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যাপারে নিশ্চিতভাবে সিরিয়াস তথ্য থাকতে হবে। এবং এভাবে জনগণের সামনে যখন এগুলো বলেন, তখন সরকারকে নিয়ে তো আমাদের মানুষের মধ্যে ইনএফিশিয়েন্সি, এটা একটা হাসি তামাশার বিষয় না, একদম না, খুবই সিরিয়াস। যে বললাম, এই পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন যে তামাশার সমান, একদম তাই। এবং যখন সরকারের ক্ষেত্রে যেটা হয়, সরকার কোনখানে কি ইনএফিশিয়েন্সি দেখাচ্ছে, 2 মাস তো চলে গেছে, এবং এই সরকারের জন্য 2 মাস বেশি আমরা বলবো, কারণ একটা 5 বছর মেয়াদের সরকারের জন্য হানিমুন পিরিয়ড কোট আনকোট, যেখানে খুব বেশি সমালোচনা করা হয় না, সেটা হচ্ছে 3 মাস। সেই জায়গায় কিন্তু এখানে 2 মাস চলে গেছে, এবং এই সরকারের আয়ু তো 5 বছর না। সুতরাং 2 মাসই অনেক বেশি। এখন মানুষ কিন্তু এই হিসেবগুলো করা শুরু করছে, কোন কোন সেক্টরে কি আছে না আছে। সুতরাং এই সেক্টরে এই ধরনের মন্তব্য এই মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবেই দেখা হবে, মানুষ দেখবেন সেটা। ধন্যবাদ আপনাকে। দেশ রূপান্তরের শিরোনাম দেখছিলাম যে বাংলাদেশ লুটে সিঙ্গাপুরে সামিট।
আমরা বেশ কয়েক বছর থেকে একটা তথ্য দেখতাম যে সিঙ্গাপুরের সর্বোচ্চ ধনীর তালিকায় সামিটে জনাব আজিজ খানের নাম 50 জনের মধ্যে 41 নম্বরে। উনি বেশ কয়েক বছর থেকে সেখানে লিস্টেড হচ্ছেন এবং ওরা সিঙ্গাপুরে কোনো রকম কোনো ব্যবসা নেই। এই ভদ্রলোক বাংলাদেশে মানে এই কেসটাকে খুবই আলোচনা করা যাবে, মানে বাংলাদেশকে আমরা দীর্ঘদিন থেকে যেটা লেবেল করতে চেয়েছি, শেখ হাসিনা বাংলাদেশকে একটা ক্লিপ্টোক্রাসিতে চোরের শাসনে পরিণত করেছিলেন এবং এটা একটা অলিগার্কে ছিল, বেশ কিছু অলিগার্ক। সবচেয়ে বড় অলিগার্কদের নাম যদি আমরা করি এর মধ্যে 2-3 জনের মধ্যেই এই জনাব আজিজ খানের নাম আসবে এবং একটা ব্যক্তিকে কেন্দ্র করে এই দেশের পলিসি তৈরি হয়েছে। আমি একটা উদাহরণ দিই, বিদ্যুৎ নিয়ে উনি আসলেন বাংলাদেশে, বেসরকারি খাতে বিদ্যুতের প্রধান অংশ ওনার হাতে, সেটা কুইক রেন্টাল এবং আইপিপি যেগুলো আছে সেগুলো। এছাড়া ওখানে আরো কিছু মানুষ আছে, কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই ভদ্রলোক এলএনজি আমদানি করবেন, তাদের এলএনজি টার্মিনাল থাকবে, তাদের আনসলিসিটেড এলএনজি টার্মিনাল করতে দেওয়া হয়েছে, দ্বিতীয় আরেকটাও দেওয়া হয়েছিল, সেটা থেকে 90 কোটি টাকা আয় হচ্ছে। জি, এবং দ্বিতীয়টার এখন চুক্তি সরকার বাতিল করেছে। ইন্টারেস্টিংলি আগে তাদের ছিল টার্মিনাল যেখানে এলএনজি রিগ্যাসিফিকেশন হতো, এই সরকার প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কয়েক মাস আগে নতুন চুক্তি করেছিল যে তারা এলএনজি ইম্পোর্টও করবে। মানে খেয়াল করুন, আমাদের সমুদ্রের গ্যাসের কথা সরিয়ে রাখি, আমাদের স্থলভাগেই প্রচুর ব্যবহারযোগ্য গ্যাস আছে, নানান স্টাডিতে আছে। আপনি গ্যাস তুলতে যান নাই, কারণ কোনো একদিন এলএনজি আনতে হবে, সামিটকে দিয়ে আনতে হবে, এইভাবে একটা দেশের পলিসি তৈরি হয়েছে। আর বিদ্যুৎ খাতে কি কি হয়েছে আমরা জানি, এবং সম্প্রতি একটা নিউজ আমাদের সামনে আসলো, দেশের আইটি সেক্টরেও বিরাট মনোপলি তাদের হাতে দেওয়া হয়েছে। এইভাবে টাকা উপার্জন করে সেটাকে তারা নিয়ে গেছে ওই জায়গায়। এবং আমি প্রায় একটা কথা বলি, অলিগার্কির প্রবলেম যে জায়গায়, ক্লিপ্টোক্রাসির প্রবলেম যে জায়গায়, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন এগুলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হয়েছে। দ্যাটস দ্য মেইন প্রবলেম। অনেক জায়গায় আপনি চুরি বলতে পারছেন, কিন্তু এখানে আপনি আইন করেছেন এমনভাবে যে আইনের অধীনে থেকে এই কাজগুলো হয়েছে, অ্যাপারেন্টলি এগুলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে। সো এইরকম ঘটনা এই জনাব সামিটের জনাব আজিজ খানের জন্য করা হয়েছে। বাংলাদেশের তো আমাদের শুধু স্টাডির বিষয় না, আমরা যেমন বিভিন্ন দেশে কিভাবে সরকারগুলো অপারেট করেছে, একটা মেক্সিকোর কার্লোস স্লিমের কথা আমরা যেভাবে জানি, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কিভাবে হয়েছিলেন, এগুলো গ্লোবাল স্টাডির বিষয় হয়ে থাকে। গত রেজিম তার অলিগার্কদেরকে দিয়ে কি কি করেছে এই দেশে বিভিন্ন সেক্টর, এটা তো আমরা একটা সেক্টরে আলাপ করছি, কিভাবে করেছে এগুলো স্টাডির বিষয়। ওনার তো কিছু হচ্ছে না, না ওনার কিছু হচ্ছে না। আমরা সর্বোচ্চ যেটা পারছি যে তার চুক্তি বাতিল করছি, চুক্তি বাতিল করতে পারবো। এবং আমি জানি না উনি টাকাটা কিভাবে নিয়ে গেলেন, আমি এটা নিশ্চিত নই। ওখানে যেটা হয়েছে, যখন মানে ওনার কোম্পানিগুলো, মানে এনার ক্ষেত্রে যেটা আগে রিপোর্ট এসেছিল, উনি এই কোম্পানিগুলো বাইরের ইনভেস্টমেন্ট দেখিয়েছেন, এবং এখান থেকে বৈদেশিক মুদ্রায় সেখানে পে করা হয়েছে, মানে সবকিছু ওভাবেই করেছেন। এবং আমরা অনেকে হয়তো এটাও জানি না যে শুধু ওনার বিদ্যুৎ কেন্দ্র না, আমাদের অনেকগুলো বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ফরেন কারেন্সিতে পে করা হবে, এই চুক্তি করা যায়। এবং সেই ইনডেমনিটির মাধ্যমে আপনি কোনো রকম কোনো টেন্ডার ছাড়া জাস্ট বাইল্যাটারাল ডিসকাশনের মাধ্যমে আপনি এগুলো ঠিক করেছেন। এই যে আমাদের রিজার্ভ ক্রাইসিস, তার পেছনে কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলোও আছে, এবং এগুলো অনেক ক্ষেত্রেই হয়তো টেকনিক্যালি পাচার হিসাবে এস্টাবলিশ করা যাবে না, সবগুলোর কথা বলছি না, কিন্তু অনেকগুলোই পারা যাবে না। যে বিদেশে একটা কোম্পানি এখানে ইনভেস্ট করেছে, সে তো তার প্রফিট নিয়ে যাবে। এই ধরনের ঘটনা হয়েছে। দেখা যাক। এবার ডিম আমদানি, 4.5 কোটি ডিম আমদানি করা হচ্ছে, ডিমের সংকট। 4.5 কোটি খুব কম সংখ্যা। কম সংখ্যা মানে হচ্ছে আমাদের দৈনিক চাহিদা 4.5 কোটির মতোই। তার মানে একদিনের চাহিদা মেটানো যাবে, এটা দিয়ে বাজার খুব বেশি ম্যানিপুলেট করা যাবে বলে আমি মনে করি না। এবং একটু যোগ করে রাখি, পৃথিবীর মানে আমরা খুবই বড়াই করতাম দীর্ঘদিন ধরে যে আমরা বিরাট উন্নতি হয়ে গেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। পৃথিবীর পার হেড আমাদের মতো তথাকথিত মাথাপিছু আয়ের দেশের হিসাব করলে বাংলাদেশের মাথাপিছু ডিমের কনজাম্পশন পৃথিবীর সবচেয়ে কমগুলোর মধ্যে একটা। এখন আমদানির আগে 2-3টা কথা ডিম নিয়ে বলা দরকার। এই মুহূর্তে ডিমের প্রতিটির দাম 15 টাকা। আমরা জানি সম্প্রতি বন্যা হয়েছে, বন্যাতে বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পোলট্রি ফার্মের ইত্যাদিতে, কিন্তু এর আগেও ডিমের দাম কি খুব কম ছিল? একেবারেই না। তখন 13 টাকা 12 টাকা ছিল। যখন আমরা 13 টাকা 12 টাকায় ডিম ছিল, আমরা মাসখানেক আগে ভারত থেকে 2 লাখের মতো ডিম ইম্পোর্ট করা হয়েছিল,
বাংলাদেশের স্থলবন্দরে 6 টাকা ছিল প্রতি পিস। ভারতের উৎপাদন, ভারতের পাইকারি, ভারতের রপ্তানি সব প্রফিট যোগ করার পর বাংলাদেশে 6 টাকায় ডিম এসে হাজির হয়েছে। আমরা যদি কোনো শুল্ক যোগ না করি 6 টাকায় এদেশের মানুষকে ডিম খাওয়ানো যাবে। এখন একটা কথা খুব জরুরি, আমরা প্রায় যেমন 2-3 দিন আগে পোল্ট্রি অ্যাসোসিয়েশন যারা খামারি আছেন তারা তাদের জায়গা থেকে কতগুলো কথা তুলে ধরেছেন। তারা হিসাব দেখিয়েছেন প্রতিদিন 2 টাকা করেও যদি বেশি হয়, তাদের দাবি যে অন্তত 2 টাকা করে বেশি নেওয়া হয়েছে, তাহলে 8 থেকে 9 কোটি টাকা প্রতিদিন বাজার থেকে উঠেছে। শুধু তাই না, 1 দিনের বা 3 দিনের মুরগি, যেগুলো 2 রকম মুরগি আছে, একটা ব্রয়লার মানে মুরগি তো না আসলে চিক আর কি, মুরগির ছানা, সেটার মধ্যে ব্রয়লারের আছে এবং লেয়ারের আছে, সেটাও 10 থেকে 15 টাকা প্রতিটায় দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা জানি অনেক বড় বড় সংখ্যায় 4-5টা, খুব বেশিও না, তাদের কিন্তু এক ধরনের সিন্ডিকেট আছে ওখানে, পোলট্রি ফিড আছে, পোলট্রির ওষুধ আছে, এবং এই দামগুলো তারা নির্ধারণ করেন। পোলট্রির যে অ্যাসোসিয়েশন আছে তারা বলছেন তারা উৎপাদন করেন, কিন্তু দাম নির্ধারণে তাদের কাছে কোনো জায়গা নেই। আমি তাদের কথা শতভাগ ধরে নিতে হবে তা বলছি না, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন সব পক্ষকে নিয়ে আসলে বসে সমাধানে আসতে হবে। কারণ মানুষ তার খাবার ছাড়তে মানে আমি যেহেতু মেডিকেলে পড়েছি, যারা এমনিও জানেন, সেটা হচ্ছে আমরা যদি প্রোটিন খেতে চাই, ভেজিটেবল সোর্স থেকে প্রোটিন পাওয়া যায়, ডাল থেকে প্রোটিন পাওয়া যেতে পারে, কিন্তু অ্যানিমাল সোর্সের যে প্রোটিন সেই ক্লাসের না সেগুলো। সুতরাং অ্যানিমাল প্রোটিন পাওয়ার জন্য শেষ সস্তা জায়গাটা ছিল ডিম। আমরা ব্রয়লারও এখন কেনার রেঞ্জে নাই, সস্তা মাছ পাঙ্গাস, তেলাপিয়া এগুলো এখন রিচে নাই, কোনো রকমের ডিমটা ছিল এটাও রিচে নাই, এটাও রিচের বাইরে চলে গেছে। নিম্ন মধ্যবিত্ত পরিবার এখন তার সন্তানকে, আমি নিজে কথা বলে দেখেছি, একটা ডিম প্রতিদিন দিত, সেটা দিতে পারছে না। এবং আমাদের একটা ঝুঁকি আছে ভাইয়া, খুবই জরুরি, আমরা খেয়াল করছি না। গত কয়েক বছর থেকে একটা ক্রনিক ম্যালনিউট্রিশন শুরু হয়েছে, যেই প্রজন্মটা আজকে শিশু থেকে আস্তে আস্তে বেড়ে উঠছে, 3-4 বছর সামনে আরও যদি চলতে থাকে, এই অপুষ্টির মাসুল কিন্তু জাতি দেবে সামনের 50-60 বছর ধরে। এদের কর্মক্ষমতা কম হবে, এরা অনেক বেশি অসুস্থ হবে, এদের লাইফ এক্সপেক্টেন্সি কম হবে, এটার ইম্প্যাক্ট কিন্তু আমরা ধরতে পারছি না। সুতরাং ডিমটাকে আমি অন্তত যে কোনো কিছুর চাইতে সিরিয়াসলি দেখতে বলবো, এবং পোলট্রির সাথে বসে, সবার সাথে বসে যদি এটা এমন না করা যায় যেটা রিচে আনা যাবে, তাহলে আমদানি হতে হবে। কারণ আমরা এই পণ্যটা কোনো বিলাসী পণ্য না। আমি যদি সস্তায় দেশের মানুষকে ডিম খাওয়াতে পারি, এটা জাতির ভবিষ্যৎ বদলে দেবে। সুতরাং খুব দ্রুত এই কাজটা তাদেরকে করতে হবে, এবং ক্রমাগত এগুলো চলতে দেওয়া যাবে না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ধন্যবাদ। আরেকটা শিরোনাম হচ্ছে ঘন ঘন সিদ্ধান্ত বদলে অস্থির প্রশাসন। এটা তো আসলে বটেই। আমি প্রশ্ন বলার সাথে সাথে মনে পড়লো, একজন খাদ্য সচিবের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, যাকে অবসর থেকে এনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। সাম আওয়ার্স পরেই তাকে আসলে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আর ঠিক প্রশাসন না হলেও এটাও সরকারের অংশ। একজন রাষ্ট্রদূতকে পোল্যান্ডে নিযুক্ত করা হয়েছিল, এবং এরপর মানব জমিন একটা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে। সেখানে দেখানো হয়েছে যে এই ভদ্রলোক মালয়েশিয়াতে থাকাকালীন কিভাবে আমাদের দেশের নাগরিক যারা ওখানে মুভমেন্ট করছিল, আমাদের এই শেখ হাসিনা পতনের সময়, তাদের বিরুদ্ধে, আমি পুরো অবাকই হয়েছি আসলে। মানে তিনি তার নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে মামলা করছেন এবং তাদের হয়রানি নিশ্চিত করছেন। কথা হচ্ছে এই মানুষটা নিযুক্ত হয়ে গেলেন, এবং এই তথ্য যেটা একটা পত্রিকা পাচ্ছে, জানছে, সেই তথ্য সরকারের এত মেশিনারিজ, এত টুলস। আপনি এটা বলছেন ভদ্রলোক তো এখনো দায়িত্বরত আছেন, এখনো দায়িত্বরত আছেন, আমি এই তথ্য জানি না। কিন্তু এই যে ডক্টর ইউনূস ওই পত্রিকার সাথে বলছেন সরকার একটা মহা ইঞ্জিন যদি হয়, তার প্রচুর শক্তির জায়গা থাকে, যদি উনি বলছেন এটা ঠিকমতো চলছে না, উনি স্টার্ট করার চেষ্টা করছেন, হোয়াট এভার ইট ইজ, এইরকম মানুষের নিযুক্তি দেয়া হলো, এবং আপনি বলছেন সেখানে এখনো কর্মরত আছে, এগুলো তো খুবই ভয়ঙ্কর সাইন। এখন এই সরকার যখন বারবার সিদ্ধান্ত নেবে, পরিবর্তন, এর আগে ডিসি নিয়োগের সময়ও হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বাতিল করে আবার নেওয়া হয়েছে, এই পাল্টি এগুলো চলছে। একজন উপদেষ্টা আছেন, এবং যে উপদেষ্টাকে আনা হয়েছে, এবং খুব একটা কথা খুব চোখ বন্ধ করে বাইরে থেকে আমরা ডিটেল দেখার দরকার নাই, যে কোনো একটা মন্ত্রণালয়ে যখন নানা রকম সমস্যা দেখা যাবে, ইনএফিসিয়েন্সি দেখা যাবে, তার দায় উপদেষ্টাকে নিতে হবে।
একদম সোজা সাপটা। কিন্তু আমাদের দেশে তো কেউ নেয় না। না, কেউ নেয় না, কিন্তু নিতে হবে, আমার মনে হয় নিতে হবে, না হলে নিচ্ছেন না। সবাই তো বলতে, সবাই বলছে কোনো পরিবর্তনের কোনো লক্ষণ দেখি না। পর্যায় থেকে সেটা নেওয়ানোর ব্যবস্থা করতে হবে, কারণ তাকে এই জায়গার সাথে কমপ্লাই করাটা জরুরি, তিনি যাতে সেটা করেন, এটা জরুরি। প্রশাসন তো এখনো গতি আসে নাই, একেবারেই না। এবং প্রশাসন তো গতি আসে নাই না, বরং আমরা উল্টো বলবো, প্রশাসন কি যতটুকু লিস্ট গতি হতে পারতো সেটাকে স্লো করছে কিনা, এই অভিযোগ অনেকেই করছে এবং রাইটলি করছে। বহু ক্ষেত্রে বহু সিদ্ধান্ত ঠিকঠাক মতো পালিত হচ্ছে না, বহু সিদ্ধান্ত আগাচ্ছে না, এবং যেটা জরুরি কথা, স্যাবোটাজ হচ্ছে, এই আলাপও তো চারদিকে আছে। কালবেলার একটা রিপোর্ট, উগ্র ইসলামিক রাষ্ট্র প্রমাণে চলছে চতুর্মুখী ষড়যন্ত্র, সরকারকে বেকায়দায় ফেলতে গভীর ষড়যন্ত্র। আমি খুব সিরিয়াসলি এটা ফলো করছি, এটা ডেভেলপমেন্টগুলো। আমি মনে করি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কয়টা আছে সামনে ইমিডিয়েট ফিউচারে, এর মধ্যে এটা একটা। আমরা কয়েকটা জিনিস একটু মেলাই। আমরা খেয়াল করি, আমি সাম্প্রতিক ঘটনায় পরে আসছি, এই সরকার ক্ষমতায় আসার পর কতগুলো ঘটনা ঘটেছে। খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাজার ভাঙা হয়েছে। মানে মাজারের ওখানে মানুষ যারা আছেন, সেই মাজার কোনোভাবেই রাখা যাবে না, এবং সেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। সঠিক ভুল পরের আলোচনা করছি, কিন্তু একটা গ্রুপ সেটাকে তাই মনে করে মাজার ভেঙে দেওয়া হয়েছে। অনেক সময় এটা হয়েছে যে হুমকি হয়েছে, যে মানুষরা কোনো না কোনো ফর্মে, কোনো না কোনোভাবে ভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছেন, তাদের উপর হুমকি নেমে এসছে। পাঠ্যপুস্তকের একটা কমিটি হয়েছিল, সেই কমিটির কথা কিন্তু আমরা দেখলাম পরে ইভেন টাইম ম্যাগাজিন উল্লেখ করেছে। তাদের টাইম ম্যাগাজিন একটা রিপোর্ট করেছিল যে শেখ হাসিনার আনএক্সপেক্টেড এবং এ ধরনের একটা প্রত্যাবর্তন হতে পারে কিনা। সেখানে একটা কমিটি করা হলো, সেটারও দুজনের বিরুদ্ধে একই রকম, তাদেরকে ইসলামোফোবিক ইত্যাদি বলার কারণে তাদেরকে চেঞ্জ করে ফেলা হলো। সাম্প্রতিক সময় যেটা সবচেয়ে, ওইগুলো চাইতে সবচেয়ে অ্যালার্মিং যে জায়গা, কালেমা লেখা কালো পতাকা নিয়ে মিছিল হচ্ছে এবং অনেক স্কুল স্টুডেন্টের হাতে দেওয়া হচ্ছে। এবং আমরা এরকম রিপোর্ট দেখেছি, ওরা কোনো একটা দাবি নিয়ে মাঠে নেমেছে, যেমন ওই যে ইন্ডিয়াতে একজন ধর্মগুরুর দাবি নিয়ে বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে, কেউ এসে তাদের হাতে কালো পতাকা দিচ্ছে। তারা যেহেতু কালেমা লেখা এবং স্কুলের বাচ্চারা এটা ডিটেইলড হয়তো জানে না, সেটা নিয়ে তারা দাঁড়িয়ে পড়ছে। শুধু সেটা না, আইএসের যে স্পেসিফিক পতাকা, সেই পতাকাও দেখা যাচ্ছে। সো এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের সামনে, এটা খুব স্পষ্ট। এবং শুধু সেটা না, এর সাথে এখন পুজো সময়টার আগে আগে ঢাকার উত্তরায় একটা জায়গায় পুজো করা যাবে না বলে বলা হয়েছে, এবং শেষ পর্যন্ত পুজোর স্থান 2 বার চেঞ্জ করতে হয়েছে। পুরো চিঠি গেছে, এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু ওই যে আমরা বলছি প্রমাণ করার চেষ্টা আছে। মানে 5 লাখ টাকা না দিলে পূজা করা যাবে না, এই চিঠি যে কেউ টাইপ করে যে কোনো মন্দিরে পাঠাতে পারে। কিন্তু আমরা দেখেছি এই ঘটনাগুলো যে ঘটছে, এই ঘটনাগুলো নিয়ে ভারতে প্রচুর আলোচনা শুরু হচ্ছে। আমি প্রতিটা ইস্যু নিয়ে আলোচনা করতে দেখছি। আমি একেবারে সরকারের সাথে বা ওদের বিজেপির সাথে অনেক বেশি অ্যালাইন মিডিয়া না, অন্য মিডিয়াতেও প্রচুর আলোচনা হচ্ছে। সুতরাং সব কিছুকে আমরা যদি একত্র করি, তাহলে এটা খুব ক্লিয়ারলি মনে হচ্ছে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে যাচ্ছে, এই ন্যারেটিভ তৈরির চেষ্টা। এবং এই ন্যারেটিভটা মেলাতে হবে। শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য মূল যে যুক্তি তৈরি করেছিল, সেটা হচ্ছে নির্বাচন করি না করি, আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে কিন্তু এই দেশ জঙ্গিদের হাতে যাবে। গত নির্বাচনের আগে বহু সময় বাংলাদেশে কাজ করে যাওয়া এক্স হাই কমিশনাররা মূলত এই ন্যারেটিভ দিয়েছেন, শেখ হাসিনা খুব ভালো সরকার, শেখ হাসিনা দুর্নীতি করেন না, তার সরকার খুব ভালো চালাচ্ছে। এটা তারা খুব বেশি আলোচনা করে নাই। তারা মূলত যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, নম চমস্কি যেভাবে বলেছে, যেমন একটা ফোবিয়া একটা দেখানোর চেষ্টা। ওরা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ওয়েস্ট কবি ফোবিয়া দেখাচ্ছিল, এখন শেখ হাসিনা নাই, এখন তারা এগুলোকে অ্যাকুমুলেট করে তারা বলবে যে দেখো আমরা যা বলেছিলাম এটাই সঠিক, সুতরাং বাংলাদেশকে নিয়ে তারা তাদের কোনো পরিকল্পনা যদি থাকে সেটা নিয়ে আগাতে পারে। সেই জন্যই বলছি এটা আমাদের জন্য খুব একটা অ্যালার্মিং সাইন। সরকারের করণীয় কি? সিরিয়াসলি যেটা করণীয় সেটা হচ্ছে যে সংগঠনগুলো নিষিদ্ধ আছে, এবং জরুরি কথা, আমাদের এই দেশে রাজনৈতিক দল হিসেবে অপারেট করতে পারবে সেই রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো আমাদের কনস্টিটিউশনকে মানে এবং এই পেরিমিটারে সে কাজ করতে চায়। সেটা মানে তার আলোচনার মধ্যে, তার ন্যারেটিভের মধ্যে ইসলাম থাকতে পারে, পৃথিবীতে অনেক জায়গায় আছে। ভারতের বিজেপির মধ্যে তো তাদের ধর্ম নিয়ে কথা আছে, কিন্তু ওর কনস্টিটিউশন মানে আমাদের দেশে জামায়াতে ইসলামী,
ও ইসলাম নিয়ে কথা বলে, কিন্তু ও আমাদের কনস্টিটিউশন মানে, এবং তারা নির্বাচনী রাজনীতি করতে চায়, ইসলামী আন্দোলন, তাদের ন্যারেটিভে ইসলাম আছে, কিন্তু তারা আমাদের কনস্টিটিউশন মেনে এই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে তারা রাজনীতি করতে চায়। দেন দ্যাটস ফাইন। কিন্তু এর বাইরে কেউ যদি চায়, ভিন্ন কোনো পরিকল্পনা যদি কারো থাকে, হোয়াট এভার দ্য পার্টি ইজ, তার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে পারতে হবে। কারণ তারা তাত্ত্বিকভাবে বলছে, তারা যদি ক্ষমতা আসে তারা তো গণতান্ত্রিক ব্যবস্থা রাখবে না। যদি তা না রেখে থাকে তাহলে তাদেরকে এখানে এই স্পেস দেওয়ার কোনো কারণ নেই, এবং এগুলোতে খুব দ্রুত সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং এটা ভিজিবল করতে হবে যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, না হয় সরকারের জন্য খুব বড় বিপদ সামনে আছে। আপনি জানেন যে পিএসসির চেয়ারম্যান ও 12 সদস্যের একযোগে পদত্যাগ, এত বিলম্বে কেন? এত বিলম্বে কেন? এই যে সেই আলোচনাগুলো আমরা প্রথম থেকেই করছি যে এত বিলম্বে কেন, তাদেরকে তো আরো অনেক আগে বলা দরকার ছিল। আমি ঠিক জানি না যে তাদের প্রতি খেয়াল ছিল না কিনা, যে তারা যেহেতু এখন কোনো পরীক্ষা নাই, এর মধ্যে কত ইয়ের মধ্যে পরীক্ষা আসে নাই, কিন্তু এগুলো খুব দ্রুত, খুব শুরুতেই এই সব কাজগুলো করা দরকার ছিল তাদেরকে, যেহেতু একটা কমিশন, এবং পিএসসি কিন্তু একটা সাংবিধানিক কমিশন, আমাদের নির্বাচন কমিশনের মতো। সুতরাং তাদেরকে যেটা বলা দরকার ছিল, এবং তাদের নিজে থেকেই উচিত ছিল এখান থেকে সরে যাওয়া। কিন্তু বাংলাদেশের মতো দেশে আসলে পদ আঁকড়ে থাকার একটা টেন্ডেন্সি সবার মধ্যে কাজ করে। এর আগেও বিভিন্ন কমিশনে আসলে রীতিমতো চাপ তৈরি হওয়ার আগে কেউ ওখান থেকে সরে যাননি, অথচ ওনাদের শুরু থেকেই উচিত ছিল যে এই দেশের তাদের যে নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার দলের নেতাকর্মী সহ সবাইকে ছেড়ে দিয়ে, তাদের অনেক আগেই ন্যূনতম তাদের সেন্স থাকলে তাদের পদত্যাগ করা দরকার ছিল। আর না করে থাকলেও সরকারের শুরুতেই একদম অন্যান্য কমিশনের সাথে তাদেরও চলে যেতে বলা দরকার ছিল বলে আমি মনে করি। একদিনে 6 মামলায় জামিন, নাটকীয় মুক্তি সাবির চৌধুরীর, দেশ রূপান্তরের শিরোনাম। আমি দেখলাম, মানে আমি আসলে খুব বিস্তারিত এখনো জানি না যে কি দাঁড়াচ্ছে বা কেন হয়েছে, তবে ইটস আ গুড সাইন যে আমরা একটা ন্যারেটিভ আমাদের সামনে আনা হচ্ছিল যে আওয়ামী লীগের মানুষজন আসলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে নানান ঝামেলা করা হচ্ছে। কিছুদিন আগে আমাদের মনে থাকার কথা, উনি আওয়ামী লীগের না হলেও ওই সরকারের সাথে ছিলাম, জনাব আনোয়ার হোসেন মঞ্জু, তাকেও সম্ভবত একজনের জিম্মায় জামিন দেওয়া হয়েছে, এখানে উনি পেয়েছেন। ফলে আমি মনে করি অন্তত এই অভিযোগটা, ঢালাও যে অভিযোগটা আছে, সেটা থেকে কিছুটা সরে আসলো বা সরে আসবে। এখন দেখা যাক আসলে সামনে আর একটু ডিটেল আমরা পাবো যে উনি কেন, ওনাকে গ্রেফতারি বা কেন করা হলো। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্ন তো আছেই, এই প্রশ্ন তো আছেই। এবং প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। রিমান্ডও দেওয়া হয়েছিল। এর একটা কিছু একটু যোগ করে রাখি আমি কথাগুলো। রিমান্ড শেষ হওয়ার আগেই উনি জি, ওনাকে জামিন দেওয়া হয়েছে। এবং শুধু সেটা না, আমি আরেকটা কথা একটু যোগ করে রাখি, এখানে আমাদের নাগরিকদের একটু সতর্ক হওয়া দরকার, একটু কেয়ারফুল হওয়া দরকার, কারণ এগুলো প্রত্যেকটা আমাদের বাইরে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সেটাতে সাহায্য করে। ওনার উপরে কিন্তু কোর্টে হামলা হয়েছিল, ওনার উপরেও হয়েছিল, সেই জিনিসগুলো যেন না হয়। আর একটা কথা আমি এমনি সাধারণভাবে শুনেছি, মানুষজন আওয়ামী লীগের সত্যিকার অর্থে যাদেরকে দেখতে চায় যে তাদেরকে বিচারের মধ্যে আনতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, জনাব সাবেরকে সম্ভবত মানুষ সেই তালিকায় ওভাবে রাখে না। যে মানুষগুলোকে তারা দেখতে চায় যে সবসময় সবচেয়ে মন্দের সাথে যারা সবচেয়ে বেশি ছিল, তো ধরাও বা কেন, ঠিক আছে ধরা হলো, এটাও আবার ওই যে বললাম যে প্রশাসনের কাজ ধরা, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, ধরেছে, আদালত মনে করেছেন যে তিনি জামিন পাওয়ার যোগ্য দিয়েছে, এই অর্থে আর কি যে বিচার বিভাগ ঠিকঠাক মতো চলছে। কিন্তু আবারও বলছি যে ঠিক কি কারণে হয়েছে না হয়েছে আর একটু সময় লাগবে আমাদের বুঝতে, মানে ওনার মামলার মেরিটের কি ছিল, কি কারণে। কিন্তু এই প্রসঙ্গে যদিও 1 মিনিট হাতে সময় আছে, সেটা যে ঢালাও মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর ভবিষ্যৎ কি? একেবারেই ভালো কোনো ভবিষ্যৎ নাই তো। কারণ হলো যেসব মামলা দেয়া হয়েছে সেগুলো, মানে এমন সব মানুষ আছে যাদের বিরুদ্ধে প্রচুর ভ্যালিড অভিযোগ আনা যায়, খুবই জেনুইন অভিযোগ। সালমান এফ রহমান নাম যদি বলি, আনিসুল হক, এদের অনেকের বিরুদ্ধে প্রথম যারা আসলেন ও পরেও যারা আসলেন, কিন্তু সেগুলোর দিকে সরিয়ে রেখে যেসব মামলায় দেওয়া হচ্ছে সেই আলোচনা এবং অভিযোগ তো দীর্ঘদিন থেকেই আছে। যদিও বলা হচ্ছে যে কোনো ব্যক্তি করছে, এখন ব্যক্তি করলেও সে মামলা নিতেই হবে, সেটা তো জরুরি বিষয় না। এবং এই করাগুলো, এই টেন্ডেন্সিগুলোই আমি মনে করি শুধু বিচার নিশ্চিত করা না, পরবর্তীতে এগুলো সমালোচনা তৈরি হওয়া বা এখনো সমালোচনা তৈরি হওয়া না। কিন্তু হত্যা মামলা একজন ঢালাওভাবে করার পেছনে কি যুক্তি থাকতে পারে আমি ঠিক জানি না, আমি আসলেই ঠিক জানি না। এটা বলা হচ্ছে যে এই ধরনের মামলা করে
যেহেতু প্রশাসন পুলিশ সব জায়গাতেই তাদের পুরনো সেটআপের মানুষজন রয়ে গেছে, এই ধরনের মামলা করে আসলে মূল যে অভিযোগের জায়গা সেটাকে হালকা করে ফেলা হচ্ছে। কারণ আমরা একটা জিনিস সিরিয়াসলি চাই, পোস্ট হাসিনা বাংলাদেশে মানে শেখ হাসিনারকে আমরা সরাতে গেলাম কেন, চেষ্টা করলাম কেন? অনেক অভিযোগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে আমরা ন্যায় বিচার পাইনি, বিরোধী হয়েছে আমাকে যে কোনো একটা কিছু বলে জেলে নিয়ে গেছে। সো এই বাংলাদেশে তো আসলে প্রথম যে জিনিসটা আমরা এটা প্রতিশোধ বলবো, প্রতিশোধ হচ্ছে আমি তাদেরকে ন্যায় বিচার দেব। আমি তাদের প্রতি কোনো এই যে আমি হামলা করার বিরুদ্ধে কেন বলি, কারণ সবচেয়ে বড় অপরাধীও যদি হয় আমেরিকা, তাকে হামলা করতে পারি না, একইভাবে তার বিরুদ্ধে মামলা করতে পারি না। একটা ব্যক্তি হামলা করার ইম্প্যাক্টে চাইতে একটা রাষ্ট্র বা সরকার যখন মামলা করে সেটা যদি জেনুইন মামলা না হয় সেটা নিশ্চিতভাবেই খুব সিরিয়াস প্রশ্ন তুলবে এবং এটা আমরা হতে দিতে পারি না। অনেক ধন্যবাদ জাহিদ আপনাকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।